9 মে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা নতুন সরকার শপথ নিতে যাচ্ছে। কে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটিও মোটামুটি আঁচ করা যাচ্ছে। শুভেন্দু অধিকারী সম্ভবত তিনি হতে যাচ্ছেন। অমিত শাহ একটি কথা বলেছিলেন যে বাংলায় এবার বাংলার লোকই মুখ্যমন্ত্রী হবেন। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আমাদের জাকির ভাই এবং আমার সম্মানিত সহ-আলোচক মোস্তফা কামাল ভাই এবং ইটপির দর্শকরা, সবাইকে শুভেচ্ছা। আমরা গতকাল বেশ দেখলাম যে সারা দেশে, বাংলাদেশেরও মিডিয়াতে এবং সাধারণ মানুষের মধ্যে একটা বেশ চাপা উত্তেজনা ছিল ভারতের, বিশেষ করে পশ্চিমবাংলার এই বিধানসভা নির্বাচনকে নিয়ে ব্যাপক আগ্রহ এবং ব্যাপক আগ্রহ ছিল আর কি। অনেকেই দেখেছে যে তারা টিভির সামনে বসে আছে, ইউটিউব চ্যানেল এটা খুলে বসে আছে আর কি। হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষের এটা আমার পর্যবেক্ষণ আর কি, আমার পর্যবেক্ষণ ভুলতে পারে না, যে এক ধরনের মমতা হেরে যাওয়ায় একটা একটু দুঃখবোধ বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং একই সাথে আরেকটা জিনিস তৈরি হয়েছে, একটা আতঙ্ক। ঠিক আছে, যে বিজেপি আরএসএস গেরুয়া পতাকা হচ্ছে এই পশ্চিমবাংলায় এসে পড়লো আর কি। ঠিক আছে, অর্থাৎ এক ধরনের হচ্ছে ভবিষ্যৎ কি হতে পারে এটা নিয়েও মানুষের মধ্যে জনমনে প্রশ্ন আছে এবং প্রশ্নগুলো বেশি খুব একটা শুভ প্রশ্ন না, সবগুলোই মোটামুটি অশুভ প্রশ্ন। এর মাঝখানে আমরা দেখলাম আমাদের আবার হচ্ছে মানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর কি, আমাদের উনি বললেন যে হচ্ছে এটা কোনো পরিবর্তন হবে না আর কি, যা ছিল তেমনভাবেই থাকবে, আমাদের কোনো সমস্যা হবে না বিদেশ নীতিতে বা পররাষ্ট্র নীতিতে। এইরকম প্রেক্ষাপটের দ্বারায় যখন হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচনটা যদি আমি দেখতে হয়, এবং আপনি যে প্রশ্নটা করেছেন আর কি, আমার হঠাৎ মনে পড়ে গেল ওদের আরেকজন নেতা আছে যিনি হচ্ছে একদম জেনুইন বিজেপি নেতা আর কি। এই শুভেন্দু অধিকারী কিন্তু জেনুইন বিজেপি নেতা না, উনি তো উনি ছিলেন হচ্ছে তৃণমূলের নেতা ছিলেন, তিনি হচ্ছে ক্যাডার ছিলেন, শিষ্য ছিলেন হলো মমতা ব্যানার্জিটাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্য ছিলেন তিনি। পরে হচ্ছে হালুয়া রুটি একটু সমস্যা হয়েছে, ভাগাভাগিতে মন খারাপ করে চলে গেছেন তিনি হচ্ছে বিজেপিতে আর কি। কিন্তু ওদের যে জেনুইন নেতা দিলীপ ঘোষ, তার কিন্তু একটা বক্তব্য আছে। এই কারণে আপনি যখন 9 মের কথা বললেন, কবিগুরুর জন্মদিনের কথা বললেন, দিলীপ ঘোষ খুব মানে বিশ্রীভাবে বলেছেন এবং এটা বারবার রিপিটেডলি তারা বলে যে এই পশ্চিমবাংলার বাঙালিদের রসুন খাওয়া বন্ধ করতে হবে। অ্যান্ড রসুন বলতে আপনার গার্লিক রসুন না আর কি, ওই রসুন না আর কি। রসুন বলতে এই দিলীপ ঘোষরা বোঝে রসুনের রতে রবীন্দ্রনাথ, সুতে সুকান্ত, নতে কাজী নজরুল। অর্থাৎ এই যে বাঙালির যে মনস্তত্ত্ব, বাঙালির যে সংস্কৃতি, যে আবহমান সংস্কৃতি এবং তার রাজনৈতিক সাংস্কৃতিক যে বোধটা তৈরি করার ক্ষেত্রে এই তিন কবির একটা বিশাল ভূমিকা রয়েছে এবং তারা খুব এইভাবে করে হচ্ছে রবীন্দ্রনাথ বিরোধী একটা অবস্থান নেয় বিজেপি আর কি, এবং কাজী নজরুল বিরোধী ব্যবস্থা নেয়। এবং তারা হচ্ছে এখন আবার হচ্ছে একটু মানে চকলেট কোটিং করে মাস্টার স্ট্রোক বলা হচ্ছে, হঠাৎ করে মাস্টার স্ট্রোক বলতেছে। কিন্তু এটাতে হয়তো নতুন প্রজন্মের অনেকে তো রাজনীতি অসচেতন থাকে, এই জেনজির কেউ হয়তো এটাতে খুব মুগ্ধ হতে পারে, কিন্তু এই ইতিহাস এবং দিলীপ ঘোষদের ওই বক্তব্য এবং ওটা ওদের অরিজিনাল রাজনৈতিক স্ট্যান্ড, এইটা ভুলে যাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এটা হলো 1 নম্বর, 9 মের যে কথাটা বললেন আর কি। আর এটা তো নিশ্চিত যে আপনি হচ্ছে শুভেন্দু অধিকারীকে যে বললেন যে বাংলাদেশ বিরোধী কোনো ব্যক্তি কি হচ্ছে এখন ভারতের মুখ্যমন্ত্রী হবে কিনা, সেটা হচ্ছে মমতা কতটা বাংলাদেশপন্থী ছিল নিশ্চয়ই প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, একেবারে এটা প্রশ্নাতীত নয় যে মমতার বিষয়টি। মমতা অবশ্য হচ্ছে মোটামুটি সেকুলার ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী যা মানে তার যে বক্তব্য, বিশেষ করে বাংলাদেশের 5ই আগস্টের পর ভারতের মিডিয়া, এটা আমি আপনার একটা অনুষ্ঠানেও আমি বলেছিলাম ভারতের মিডিয়া সম্পর্কে, এবং সেটার ক্ষেত্রে আমি এই পশ্চিমবাংলার এই নির্বাচনটাকে কিন্তু আমি রেফার করছিলাম। দেখবেন এই নির্বাচনে ওদের এই যে মিডিয়া যে কাজগুলো করছে ভারতের পশ্চিমবাংলার মিডিয়া, তার ফলাফল আসবে হচ্ছে আগামী বিধানসভা নির্বাচন, এবং সেটা সত্যি এসছে। আমি যে প্রেডিকশন করছি সেই প্রেডিকশন মিলে গেছে। সেই মিডিয়ার একটা বড় বিষয় ছিল গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয়াদি নিয়ে, বিশেষ করে এটার কিছু অ্যাডভার্স এফেক্ট ছিল এই আপরাইজিংয়ের পর। আমাদের হচ্ছে সংখ্যালঘু আমার ভাইদের হচ্ছে নিরাপত্তার একটা ঘাটতি তৈরি হয়েছিল। হ্যাঁ, সেখানে তাদের জান মাল, তাদের মন্দির টন্দির সব কিছু মিলে একটা তৈরি হয়েছিল, বিভিন্ন মাজারে হামলা হয়েছিল। এই সমস্ত বিষয়গুলোকে মিলিয়ে ঝিলিয়ে বাংলাদেশে কিন্তু এক ধরনের সন্ত্রাস ছিল। ইভেন কি একটা শফিকুর রহমানও বলছিল জামাতের
যে হ্যাঁ এখানে কিছু সহিংসতা হচ্ছে, তবে ইহা রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়। আপনার নিশ্চয়ই মনে আছে গত বছর অগাস্ট সেপ্টেম্বরে। কিন্তু উহা রাজনৈতিক হোক আর উহা সাম্প্রদায়িক হোক, সেটা সংখ্যালঘু মানুষের উপর নিপীড়নটা হয়েছিল, কিন্তু সেটাকে অনেক বহু গুণে বাড়ায়া, সংখ্যায় বাড়ায় এবং হচ্ছে কোয়ালিটিতে বাড়ায় তারা সেটা প্রেজেন্টেশন করছে। এমনকি আপনার মনে আছে কিনা, জাস্ট 6 আগস্টে একটা ঘটনা, মাশরাফির বাড়িতে নড়াইলে আগুন লাগাই দেওয়া হয়, মাশরাফির বাড়ি লুটপাট হয়, ভাঙচুর হয় এবং আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ছবিটাকে নিয়ে তারা প্রচার করা শুরু করলো হচ্ছে এই গদি মিডিয়া আর কি, মোদির পক্ষের এই পশ্চিমবাংলার মিডিয়া, তারা প্রচার করা শুরু করলো এটা লিটন দেশের বাড়ি পুড়িয়ে ফেলেছে। পুড়েছে মাশরাফির বাড়ি, কিন্তু তারা প্রচার করলো লিটন দেশের বাড়ি। উদ্দেশ্য তাদের একটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনা বা যে কোনো কিছু মিলিয়ে হিন্দুত্ববাদ বা তাদের ওই অঞ্চলের যে ধর্মীয় রাজনীতিক যেটা, সেই ধর্মীয় রাজনীতির খোরাক তারা জোগাড় করার চেষ্টা করেছে বাংলাদেশ প্রেক্ষাপটটা নিয়ে আর কি, এবং সেটা মোটামুটি সহজ করেছে। তারপর আবার বলবো তো মমতা তো আবার ধোয়া তুলসী পাতা নয়, হতে পারে ধর্মনিরপেক্ষ, হতে পারে সেখানে সেখানকার পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের নিরাপত্তার প্রশ্নে হচ্ছে মমতার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু থাকলেও সে এবং তার পরিবার তো হচ্ছে গিয়ে নতুন এক নতুন না, তিনিও তার সময় দুর্নীতির, অতীতের দুর্নীতির সকল রেকর্ড ভেঙে বিশাল রেকর্ড স্থাপন করছেন আর কি। এবং প্রত্যেকটি ক্ষেত্রে 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 কথা আছে চাকরিও নাকি চুরি হয়ে গেছে, ঠিক আছে, চাকরি চুরি হয়ে গেছে, প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে চুরি, বাটপারি, কমিশন, কার্ড বলে একটা শব্দ আছে, এই সমস্ত বিষয়গুলো তো সেখানে হয়েছে এবং যার মধ্যে মানুষের আপনার আস্থা হারিয়েছে। দেখবেন মমতার খুব কনফিডেন্স একটা জায়গা ছিল, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, নারীদের জন্য একটা বিশেষ ভাতা পশ্চিমবাংলায় চালু করেছেন হচ্ছে মমতা আর কি। এবং করোনার সময় দেখবেন যে বাচ্চাদের নোটবুক বা এক ধরনের ল্যাপটপও দিয়েছেন অনেকগুলো, এগুলো খুব কনফিডেন্সের জায়গা ছিল যে নারী ভোট হচ্ছে গিয়ে কখনো তৃণমূলের একদম ফিক্সড একটা ভোট। কিন্তু ওই যে অবহেলার ঘটনা, আরজি করের যে ঘটনা, আরজি করের যে বিচার না করা এবং হচ্ছে দায়ীদের পক্ষে এক ধরনের হচ্ছে মৌন সমর্থন থাকা মমতার ইত্যাদি বিষয় কিন্তু নতুন প্রজন্মের মানুষদেরকে এবং হচ্ছে নারীদেরকেও কিন্তু কনফিউজ করেছে। ফলে একদিকে তো সারা দুনিয়াব্যাপী যে হচ্ছে প্রতিক্রিয়াশীল এবং দক্ষিণ পন্থার উত্থানের একটা ঢেউ আছে, ভারতেও হচ্ছে একটা প্রচণ্ড ঢেউ আছে, চরমপন্থী, দক্ষিণপন্থী, উগ্রবাদী, ধর্মভিত্তিক রাজনীতির একটা প্রচণ্ড জোয়ার। এই জোয়ারগুলো তো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, সাথে ওর ফেইলর, ওর দুর্নীতি, এই সব কিছুর মিলে রেজাল্টটা এভাবেই এসেছে আর কি।